উচ্চতা মাত্র 4 ফুট 11 ইঞ্চি। এই মানুষটাই চীনের 80 কোটি গরিবকে দারিদ্রতা থেকে টেনে তুলেছিলেন। হ্যাঁ, 80 কোটি গরিবকে। চীন আজ আমেরিকাকে সরিয়ে বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতির দেশ হওয়ার স্বপ্ন দেখে। ৪৫ বছর আগে তিনি এই স্বপ্নটা প্রথম দেখিয়েছিলেন। অথচ তিনি চীনের প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্টও ছিলেন না। তবে তার ইশারায় চীনের কমিউনিস্ট পার্টি ও সেনাবাহিনী চলত। তার নাম দেং শিয়াওপিং। আজকে চীন যে বুলেট ট্রেন আর উন্নত সব প্রযুক্তি নিয়ে অহংকার করে, তার সব কিছুর সূচনা হয়েছিল দেং শিয়াওপিং এর হাত ধরে। বলা হয়ে থাকে ছোট মরিচের ঝাল বেশি। দেং শিয়াওপিং তেমনই। তিনি জাদু জানতেন না, তবে মানুষের দুর্দশাকে নিজের দুর্দশা মনে করে কাজ করতেন। দেং শিয়াওপিং যেমন চীনের কৃষকদের কথা ভাবতেন, তেমনি ভাবতেন ল্যাবে কাজ করা ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের কথা। তিনি দায়িত্ব নেওয়ার পর চীনে ক্ষুধা ছিল, দারিদ্রতা ছিল। আর তিনি দায়িত্ব ছাড়ার পর চীন উন্নয়নের মহাসড়কে বাতাসের বেগে ছুটছিল। অথচ তার হাতেই লেগে আছে হাজারখানেক চীনা ছাত্রছাত্রীর রক্ত। তবে কারো চাপে না, তিনি নিজেই নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছিলেন। এরপর তার বানানো লাইনে আজও চীনের উন্নয়নের ট্রেন ছুটে চলেছে। কিন্তু ১৯৭৮ থেকে ১৯৯২, মাত্র ১৪ বছরে তিনি এমন কি করেছিলেন যে তাকে চীনের শ্রেষ্ঠ নেতা বলা হয়? ক্যাপসুলের এই পর্বে জানবেন আধুনিক চীনের স্বপ্নদ্রষ্টা দেং শিয়াওপিং কিভাবে ৮০ কোটি মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দিয়েছিলেন। আরও জানবেন ছোটখাটো সাইজের একটা মানুষ কিভাবে চীনকে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। 1978, Deng Xiaoping had an idea, one that would turn communist China on its head. Since then, China has made extraordinary strides in various fields. সাল ১৯৪৯। চীনের নেতা তখন মাও সেতুং। মাও চেয়েছিলেন চীন খুব দ্রুত আমেরিকা ও ব্রিটেনের মতো শিল্পশক্তিতে পরিণত হোক। এজন্য তিনি চীনের সব কৃষকদের জমির মালিকানা কেড়ে নেন। মাও ব্যক্তিগত চাষাবাদ বন্ধ করে দলগত চাষাবাদ সিস্টেম চালু করেন। চীন জুড়ে বিশাল বিশাল কমিউন সিস্টেম চালু করেন। কমিউন মানে জমি আপনার না, ফসলও পুরোপুরি আপনার না, চাষ হবে সমষ্টিগতভাবে। এরপর সবাই সমান টাকা পাবে। ব্যাপারটা শুনতে ভালো, কিন্তু বাস্তবে এটা কাজ করল না। ফসলের উৎপাদন কমে গেল। তবুও স্থানীয় কর্মকর্তারা ভুয়া উৎপাদন দেখাতে শুরু করলেন। বেজিংয়ে বসে মাও ভাবলেন খাদ্য উৎপাদন রেকর্ড পরিমাণ হয়েছে, কিন্তু বাস্তবে অনেক এলাকায় খাবারই ছিল না। ফলাফল, চীন সাক্ষী হল মানব ইতিহাসের ভয়াবহ এক দুর্ভিক্ষের। অধিকাংশ গবেষকের মতে এতে কয়েক কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। এরপরও মাও ক্ষমতায় থাকলেন। এবার তিনি শুরু করলেন সাংস্কৃতিক বিপ্লব। এই সাংস্কৃতিক বিপ্লব বুঝতে হলে কমিউনিজম আর পুঁজিবাদ বুঝতে হবে। মাও কমিউনিজমের পক্ষে ছিলেন। তিনি চাইতেন কৃষকের জমি থেকে শুরু করে বড় বড় কারখানা সবকিছু রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। তিনি পুঁজিবাদের বিপক্ষে ছিলেন। পুঁজিবাদে মানুষ নিজের ব্যবসা নিজে করতে পারে এবং সেখান থেকে লাভ করতে পারে। সাল ১৯৬৬, মাও ঘোষণা দিলেন চীনের ভেতরে বিপ্লব বিরোধীরা ঢুকে পড়েছে, মানে পুঁজিবাদ বেড়ে গেছে। পুঁজিবাদের ভূত তাড়ানোর নাম করে মাও ১০ বছর ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বুদ্ধিজীবী ও বিজ্ঞানী সহ সমাজের শিক্ষিত শ্রেণীকে অপমান করেন। ফলে প্রচুর স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পুরো চীনের প্রশাসন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এদিকে পৃথিবী থেমে নেই। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো এগিয়ে যাচ্ছে। ১৯৭৬ সালে মাও মারা যান। তিনি প্রায় ২৭ বছর চীন শাসন করেছিলেন। এটা সত্য যে তার রেখে যাওয়া চীন অতটা খারাপ ছিল না, কিন্তু চীন তখনও সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখতে শেখেনি। আমেরিকা ও ইংল্যান্ডকে টেক্কা দিতে শিখেনি। মাও মারা যাওয়ার পর চীনের নেতৃত্ব যায় হুয়া গুফেং এর হাতে। মাও জীবিত থাকতেই তাকে উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু চীনের সবচেয়ে বড় রাজনৈতিক দল চাইনিজ কমিউনিস্ট পার্টি ও সেনাবাহিনী হুয়া গুফেং এর উপর থেকে আস্থা হারাতে থাকে। ফলে ১৯৮০ সালে গুফেং প্রধানমন্ত্রীর পদ হারান। আর তখনই দেং শিয়াওপিং হয়ে ওঠেন চীনের প্রকৃত নেতা। মজার বিষয় হলো দেং কখনো চীনের রাষ্ট্রপতি বা কমিউনিস্ট পার্টির মহাসচিব হননি। তবু সেনাবাহিনী, পার্টি এবং বিভিন্ন শীর্ষ নেতৃত্বের উপর তার প্রভাব এত বেশি ছিল যে চীনের বড় সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত তিনিই নিতেন, অনেকটা ইরানের সর্বোচ্চ নেতার মতো। দেং শিয়াওপিং জানতেন বেকারত্ব ও দারিদ্রতা দূর করতে পারলে একটা দেশের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ায়। তাই চীনকে পরাশক্তি বানানোর আগে তিনি মানুষের পেটে খাবারের ব্যবস্থা করেন। তখন চীনের জনসংখ্যা ছিল ১০০ কোটি, এর মধ্যে ৮০ কোটি দারিদ্র্য। দেং এই ৮০ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের কাজে নামেন। মানব সভ্যতার ৪,০০০ বছরের ইতিহাসে এত কম সময়ে এত বিপুল সংখ্যক মানুষের ভাগ্যের এমন অবিশ্বাস্য পরিবর্তন আর কখনো কোনো দেশে ঘটেনি। পশ্চিমা অর্থনীতিবিদরা সবসময় একটা থিওরি দেন, গণতন্ত্র আর মুক্ত বাজার ছাড়া দারিদ্রতা দূর করা সম্ভব নয়। কিন্তু দেং শিয়াওপিং এর চীন কিভাবে সব থিওরিকে বুড়ো আঙুল দেখালো? দেং খুব ভালো করে জানতেন চীনের আসল ক্ষতটা কোথায়। তখন চীনের মোট জনসংখ্যার প্রায় ৮০% মানুষই বাস করত গ্রামে। আর গ্রামের মানুষ বাঁচতে হলে কৃষিকে বাঁচাতে হবে। মনে আছে মাওয়ের সময় চীনের গ্রামগুলোকে বড় বড় কমিউনে ভাগ করা হয়েছিল। এক একটা কমিউনে হাজার হাজার পরিবার থাকত।
গরু, জমি, কৃষি যন্ত্রপাতি ব্যক্তির বদলে সমষ্টির ছিল। মাওয়ের ধারণা ছিল এই সিস্টেমে সবাই একসঙ্গে কাজ করবে এবং সবাই একসঙ্গে লাভ পাবে, ফলে কেউ ধনী হবে না, কেউ গরিবও হবে না। কিন্তু বাস্তবে উল্টোটা ঘটেছিল। একবার ভাবুন, আপনি যদি সারাদিন প্রচণ্ড পরিশ্রম করেন আর আপনার পাশের লোকটা কাজে ফাঁকি দেয়, কিন্তু আপনার সমান খাদ্য পান, এতে অনেক কৃষক কাজের প্রতি আগ্রহ হারায়। তাই দেং শিওপিং এই কমিউন সিস্টেম ভেঙে দেন। তিনি চালু করেন হাউসহোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম। নতুন এই নিয়মে জমি সরকারেরই রইল, কিন্তু চাষের দায়িত্ব দেওয়া হলো আলাদা আলাদা পরিবারকে। সরকার একটা নির্দিষ্ট কোটা ঠিক করে দিল যে এই পরিমাণ ফসল সরকারকে দিতে হবে। এর সবচেয়ে ম্যাজিক পার্ট ছিল কোটা পূরণের পর খেতে যত অতিরিক্ত ফসল থাকবে তার পুরোটার মালিক হবে সেই কৃষক। সে চাইলে তা বাজারে বিক্রি করে নগদ টাকা পকেটে পুরতে পারবে। এই একটা সিদ্ধান্ত চীনের ঝিমিয়ে পড়া কৃষকদের রাতারাতি জাগিয়ে তোলে। ফলে মাত্র কয়েক বছরের মধ্যে চীন খাদ্য উৎপাদনে রেকর্ড করে। পরে কৃষিতে যুক্ত হয় নতুন নতুন প্রযুক্তি। এবার একটা নতুন সমস্যা দেখা দিল। আগে যে জমি চাষ করতে 10 জন কৃষকের প্রয়োজন হতো, নতুন প্রযুক্তির কারণে এখন সেই কাজ 5 জনে হয়ে যাচ্ছে। তার মানে গ্রামে গ্রামে বেকার তৈরি হলো। চীনে তখন 9,40,000 গ্রাম ছিল। এক একটা গ্রাম থেকে যদি 150টা করে বেকার বের হয়, তাহলে মোট বেকারের সংখ্যা হয় 10 কোটিরও বেশি। এই কোটি কোটি মানুষ যদি কাজের খোঁজে শহরের দিকে ছুটে আসে, তবে বেইজিং, সাংহাইয়ের মতো শহরগুলো চাপ সামলাতে পারবে না। ঠিক এখানেই দেং দেখান তার জীবনের অন্যতম সেরা মাস্টার স্ট্রোক। তিনি টাউনশিপ অ্যান্ড ভিলেজ এন্টারপ্রাইজ, সংক্ষেপে TVE ধারণার জন্ম দেন। এটা ছিল এমন একটা প্রকল্প যার অধীনে লাখ লাখ শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়। তবে এগুলো ছিল গ্রামের মানুষের তৈরি ছোট এবং মাঝারি সাইজের প্রতিষ্ঠান। মানে গ্রামের মানুষদের চাকরি খুঁজতে শহরে যেতে হবে না, গ্রামে ফ্যাক্টরি খুলে ব্যবসা করা যাবে। সরকার থেকে সস্তায় ঋণ দেওয়া হলো, নিয়মকানুন সহজ করা হলো। আর দেখতে দেখতে চীনের গ্রামগুলো ছোট ছোট ম্যানুফ্যাকচারিং হাবে রূপ নিল। কৃষকের সন্তানরাই এবার ক্ষেত খামার ছেড়ে এই গ্রামীণ কারখানাগুলোতে ঢুকে পড়ল। কেউ বানাচ্ছে কাপড়ের বোতাম, কেউ বানাচ্ছে প্লাস্টিকের খেলনা, কেউ জুতো, কেউ ইট, আবার কেউ বানাচ্ছে ইলেকট্রনিক্সের ছোট পার্টস। 80 দশকের শুরুতে যেখানে এই TVE খাতে কর্মরত মানুষের সংখ্যা ছিল 2,80,00,000, 90 দশকের মাঝামাঝি সময়ে তা এসে দাঁড়ায় 13,50,00,000-এ। তার মানে মাত্র 15 থেকে 18 বছরের মধ্যে গ্রামের ভেতরে প্রায় 10 কোটির বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হলো। দেং শিওপিংয়ের একটা বিখ্যাত উক্তি ছিল, যদি ধনী হতে চাও তবে আগে রাস্তা তৈরি করো। চীনের গ্রামীণ কারখানায় পণ্য তো তৈরি হচ্ছে, কিন্তু সেই পণ্য যদি বন্দরে না পৌঁছায়, বিদেশে রপ্তানি না করা যায়, তবে তো পুরো ব্যবস্থাপনায় ধসে পড়বে। তাই চীন জুড়ে শুরু হলো রাস্তাঘাট নির্মাণের এক মহাকাব্যিক যজ্ঞ। পাহাড় কেটে তৈরি হলো হাজার হাজার মাইল এক্সপ্রেসওয়ে, নদীর উপর বসানো হলো বিশাল সব ফ্লাইওভার, আর সমুদ্রের উপকূলে তৈরি হলো আধুনিক সব সমুদ্র বন্দর। পরবর্তীতে এই যোগাযোগ ব্যবস্থার উপরেই ভর করে চীন জন্ম দেয় তাদের বিখ্যাত বুলেট ট্রেন নেটওয়ার্কের, যা আজ পুরো ইউরোপ আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে। ফলে গ্রামের একজন সাধারণ কারিগরও বুঝে যায় তার তৈরি করা পণ্যটি কয়েকদিনের মধ্যে আমেরিকার কোনো শপিং মলে বিক্রি হবে। যে চীনকে একসময় বলা হতো সাইকেলের দেশ, যেখানে রাস্তায় শুধু হাজার হাজার সাইকেল চলত, আজ সেই চীন বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হয়েছে। 1978 সালে একজন চীনা নাগরিকের মাথাপিছু আয় ছিল $155, এখন তা $12,000 ছাড়িয়ে গেছে। এসব কিন্তু দেং শিওপিংয়ের সেই TVE মডেলের কারণেই হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। চীন খেলনা ও হালকা ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে মুনশিয়ানা দেখালেও তখনও গাড়ি, মোবাইল ও ফ্রিজের মতো ভারী শিল্পে সফলতা পায়নি। এজন্য দরকার ছিল প্রচুর অর্থ, আর এই অর্থের জন্য দেং শিওপিং বিদেশি সহায়তা নেয়ার কথা ভাবলেন। কিন্তু 1949 থেকে 1978, দীর্ঘ 30 বছর ধরে চীন ছিল বাইরের পৃথিবীর জন্য এক বন্ধ খাঁচা। মাও সেতুংয়ের আমলে চীনের মানুষকে শেখানো হয়েছিল বিদেশি পুঁজি মানে হলো দাসত্ব। নিজেরা না খেয়ে মরে যাব, তবে পুঁজিবাদের বিষাক্ত ছোঁয়া নেব না। কিন্তু দেং বিশ্বাস করতেন মানুষের পেট খালি রেখে বিপ্লব, সংগ্রাম, আদর্শের গল্প শুনিয়ে লাভ নেই। দেং প্রকাশ্যে বলেছিলেন, বিড়াল কালো না সাদা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সে ইঁদুর ধরতে পারে কিনা। কথাটার অর্থ খুব সহজ। দেশের সরকার কমিউনিস্ট নাকি পুঁজিবাদী নীতির সেটা বড় কথা না, বড় কথা হলো সে তার কাজটা ঠিকঠাক করছে কিনা। তিনি বিশ্বের বড় বড় কোম্পানিগুলোকে চীনে কারখানা খোলার জন্য আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেন। আর সেখান থেকে শুরু হলো চীনের বিখ্যাত ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত দ্বার নীতি। কিন্তু কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা বেঁকে বসেন। তবে দেং ছিলেন এক ছানু রাজনীতিক। তিনি কট্টরপন্থী সিনিয়র নেতাদের বেশি চটালেন না। দেং কট্টরপন্থীদের ডেকে যা বললেন তার সারমর্ম হলো, আপনারা ভয় পাচ্ছেন তো? ঠিক আছে, আমরা পুরো চীনের দরজা একেবারে খুলব না। আমরা দেশের মূল ভূখণ্ড থেকে দূরে একেবারে সীমান্ত এলাকায় কয়েকটি নির্দিষ্ট জোন তৈরি করব। এগুলো হবে আমাদের অর্থনৈতিক পরীক্ষাগার। সেখানে পুঁজিবাদকে ঢুকতে দেয়া হবে, কিন্তু কড়া নজরদারিতে। যদি সেই পরীক্ষা সফল হয়, তবেই আমরা তা বাকি দেশে ছড়াবো। দেঙের এই ল্যাবরেটরি বা পরীক্ষাগার থিওরি কট্টরপন্থীদের মুখ বন্ধ করে দিল। আর এভাবেই 1980 সালের আগস্টে জন্ম নিল স্পেশাল ইকোনমিক জোন, সংক্ষেপে SEZ।
তিনি চীনের দক্ষিণ উপকূলে 4টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ গড়ে তোলেন। 1. শেনজেন, 2. জুহাই, 3. শান্ত, 4. শিয়ামিন। এই 4টি অবস্থান লক্ষ্য করুন। এগুলো বেইজিং বা দেশের সেন্টারে ছিল না, এগুলো একদম সমুদ্রের পাড়ে, মানে সীমানার শেষ প্রান্তে। শেনজেনকে স্থাপন করা হলো হংকংয়ের ঠিক পাশে। হংকং তখন ব্রিটিশ শাসনে থাকা এশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক হাব। দেং জানতেন হংকংয়ে প্রচুর ধনী প্রবাসী চীনা আছেন, যাদের মগজে আছে ব্যবসা আর পকেটে আছে ডলার। তারা যেন সহজে সীমান্ত পার হয়ে বিনিয়োগ করতে পারেন, তাই শেনজেনকে বেছে নেওয়া হয়। জুহাইকে বানানো হলো ম্যাকোয়ারের পাশে, যাতে পর্তুগিজ শাসনাধীন ম্যাকোয়ারের পুঁজি টানা যায়। শান্ত ছিল সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কোটিপতি প্রবাসী চীনাদের আদি বাড়ি। দেং তাদের আবেগ আর টাকা দুই ব্যবহার করতে চাইলেন। আর শিয়ামেনকে দাঁড় করানো হলো তাইওয়ানের ঠিক মুখোমুখি, যাতে রাজনৈতিক বৈরিতা ভুলে তাইওয়ানের আধুনিক টেকনোলজিকে চীনের টেনে আনা যায়। এই 4টির মধ্যে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটেছিল শেনজেন শহরকে কেন্দ্র করে। 1980 সালের আগে শেনজেন ছিল কাদামাটি, ধানের ক্ষেত আর জলাভূমিতে ঘেরা এক অতি সাধারণ এলাকা। সেখানকার জনসংখ্যা ছিল মাত্র 30,000-এর মতো। শেনজেনের একমাত্র পাকা রাস্তা ছিল মাত্র 2 কিলোমিটার দীর্ঘ। সবচেয়ে উঁচু বিল্ডিংটা ছিল মাত্র 3 তলা। সেখানকার পরিস্থিতি এত খারাপ ছিল যে রাতের অন্ধকারে শেনজেনের তরুণরা সাঁতার কেটে নদী পার হয়ে হংকংয়ে পালিয়ে যেত। তারা মনে করত চীনে থাকলে না খেয়ে মরতে হবে। এই শেনজেনে বিদেশি কোম্পানিগুলোর জন্য ট্যাক্স কমিয়ে এক ধাক্কায় 15% নামিয়ে আনা হলো। কারখানার যন্ত্রপাতি আমদানির উপর সব শুল্ক মাফ করা হলো। আর মাওয়ের আমলের অলস নীতি, মানে কাজ করলেও বেতন, না করলেও বেতন, সেটা বাতিল করা হলো। কোম্পানিগুলোকে ক্ষমতা দেওয়া হলো স্বাধীনভাবে শ্রমিক বেছে নেওয়ার। এরপর যা হলো তা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। বেইজিং থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ার আর লাখ লাখ নির্মাণ শ্রমিককে শেনজেনে পাঠানো হলো। দিন রাত 24 ঘন্টা শিফটে কাজ চলতে লাগলো। মাইলের পর মাইল রাস্তা তৈরি হয়, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়, বিশাল বিশাল কারখানার শেড বসানো হয়। নির্মাণের এই অবিশ্বাস্য গতিকে বলা হতো শেনজেন স্পিড। মাত্র 10 বছরের মধ্যে ভুতুরে এলাকাটা শত শত বহুতল ভবন, ফ্লাইওভার আর কারখানায় ঠাসা এক আধুনিক মেগাসিটিতে রূপ নিল। যে শেনজেনের তরুণরা একসময় হংকং পালাতো, এখন হংকংয়ের বিলিয়নিয়াররা সে শেনজেনে এসে অফিস খোলার জন্য লাইনে দাঁড়াতে লাগলেন। শেনজেনকে আজ চীনের সিলিকন ভ্যালি বলা হয়। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে ড্রোন, সবকিছু যন্ত্রাংশ আজ তৈরি হয় এ শেনজেনে। শেনজেনের সফলতার পর দেং বুঝে গেলেন চীনের মাটির নিচে হয়তো আরবদের মতো তেলের খনি নেই, তবে তার জনসম্পদ আছে। 1980 সালে বিশ্বের প্রতি 5 জন মানুষের মধ্যে একজন ছিল চীনের নাগরিক। চীনের মানুষ পরিশ্রমী এবং যে কোনো কাজ দ্রুত শিখে নেওয়ার মতো দক্ষ। দেং সিদ্ধান্ত নিলেন এই সস্তা শ্রমশক্তিকে অস্ত্র বানিয়ে চীনকে রূপান্তর করবেন দ্য ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড, বা বিশ্বের একক কারখানায়। এজন্য চীনের মাটিতে আরও বিদেশি কোম্পানি আনা লাগবে। দেং আমলাতন্ত্রের জটিলতা কমিয়ে বিনিয়োগ ব্যবস্থাকে সহজ করে দিলেন। আগে চীনে একটা বিদেশি কোম্পানি আসতে চাইলে তাকে বেজিংয়ের ডজন ডজন সরকারি অফিসের অনুমতির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হতো। দেং চালু করলেন ওয়ান স্টপ সার্ভিস। এক জায়গায় আসুন, এরপরে সব ক্লিয়ারেন্স কয়েকদিনে নিয়ে যান। সবচেয়ে বড় কথা, চীন সরকার কারখানা চালানোর জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিল, সবচেয়ে আধুনিক রাস্তা দিল, এমনকি বন্দরের খরচও দিল। তাহলে কি দাঁড়ালো? চীন সস্তা শ্রমিক দিচ্ছে, ব্যবসা সহজ করছে, রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে। এসবের লোভ পশ্চিমা এবং এশিয়ার ধনী দেশগুলো এড়াতে পারল না। চীনের বুকে শুরু হলো বিনিয়োগের এক অভূতপূর্ব চাল। সবচেয়ে প্রথমে এগিয়ে এলো হংকং আর তাইওয়ানের ব্যবসায়ীরা। তারা তাদের টেক্সটাইল, জুতো আর প্লাস্টিকের ফ্যাক্টরিগুলো হংকং থেকে সরিয়ে শেনজেন আর গুয়াংডংয়ে নিয়ে এলো। এরপর এলো তৎকালীন এশিয়ার আরেক শিল্পশক্তি জাপান। জাপানের সনি, প্যানাসোনিকের মতো ব্র্যান্ডগুলো বুঝতে পারল চীনে সস্তায় উৎপাদন না করলে তারা আমেরিকার বাজারে টিকতে পারবে না। জাপানের দেখা দেখি অবশেষে কড়া নাড়ল আমেরিকার জায়ান্ট কোম্পানিগুলো। নাইকি তাদের স্নিকার্স বানানোর জন্য চীনে বিশাল প্লান্ট তৈরি করল। মটোরোলা তাদের পেজার আর মোবাইল ফোনের জন্য চলে এলো। পরবর্তীতে এই চেন এত শক্তিশালী হয়ে ওঠে যে বিশ্বের সবচেয়ে দামি টেক কোম্পানি অ্যাপল তাদের আইফোনের সম্পূর্ণ সাপ্লাই চেনের মূল ভিত্তি বানায় চীনকে। চীনের ফক্সকন কারখানায় এক একটা শিফটে লাখ লাখ শ্রমিক একসাথে বসে আইফোন অ্যাসেম্বল করতে শুরু করে। আর এভাবে জন্ম নিল মানব ইতিহাসের এক নতুন যুগ, যা মেড ইন চায়না নামে পরিচিত। 80 আর 90 দশকে পুরো পৃথিবীর বাজার চায়না পণ্যের সয়লাভ হয়ে গেল, পরিচিতিতেও বাড়ল। এবার পরাশক্তি হওয়ার পালা। একটা সাধারণ দেশ যদি পরাশক্তি হতে চায় তাহলে শিক্ষায় উন্নতির বিকল্প নেই। তাই অর্থনীতির পাশাপাশি দেং চীনের ডুবতে বসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান। 1977 সালের ডিসেম্বর মাস। তীব্র শীতের মধ্যে প্রায় 57 লাখ পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করে। এ পরীক্ষার নাম গাওকাও। মাও সেতুংয়ের আমলে গাওকাও পরীক্ষা বন্ধ ছিল। এর চেয়ে কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা গোটা বিশ্বের দ্বিতীয়টি নেই। নতুন করে গাওকাও চালু হওয়ার পর চীনের মেধাবীরা পড়ার টেবিলে বসা যায়। পরীক্ষার্থীদের কারোর বয়স ছিল 17 বছর, আবার কারোর বয়স ছিল 30 বছরেরও বেশি। তাদের মধ্যে কেউ ছিলেন গ্রামের সাধারণ কৃষক, কেউ কারখানার সাধারণ শ্রমিক,
কেউ আবার মাওয়ের আমলের তরুণ, যারা গত 10 বছর ধরে বই খোলার সুযোগ পায়নি। 57 লাখ পরীক্ষার্থীদের মধ্যে মাত্র 2,72,000 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিল। এই 2,72,000 তরুণী ছিলেন আধুনিক চীনের ফুয়েল, যারা পরবর্তী 3 দশকে চীনের শিল্প ও প্রযুক্তি খাতকে নেতৃত্ব দিয়েছিল। বর্তমানে গাওকাও পরীক্ষায় প্রতিযোগিতা আরও বেড়েছে। প্রতি বছর জুনের শুরুতে চীনের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী এই পরীক্ষায় বসে। গাওকাও ফিরিয়ে আনার পর দেং শিয়াওপিং আরেকটি সাহসী এবং বিতর্কিত সিদ্ধান্ত নেন। তিনি চীনের সেরা মেধাবীদের সরাসরি আমেরিকা, ইউরোপ এবং জাপানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু মেধাবীরা যদি দেশে না ফিরে, দেং মনে করতেন যদি 5% বা 10% মেধাবীও দেশে ফিরে আসে তাহলে তা চীনের জন্য যথেষ্ট। 1978 সালের শেষ দিকে প্রথম দফায় মাত্র 52 জন চীনা শিক্ষার্থীকে আমেরিকায় পাঠানো হয়। এরপর 80 ও 90 দশকে হাজার হাজার চীনা শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাতে থাকে। একদিকে চীনা মেধাবীরা ইউরোপ, আমেরিকায় প্রতিষ্ঠিত হতে থাকে, অন্যদিকে চীন তার ঘর গোছাতে থাকে। 90 দশকের শেষ ভাগ থেকে যখন চীনে অর্থনৈতিক জোয়ার শুরু হয়, তখন চীনা প্রবাসীরা দলে দলে দেশে ফিরতে শুরু করে। তাদের হাতে লাগেজ ছিল, তবে মগজে ছিল পশ্চিমা জ্ঞান ও প্রযুক্তি। এদিকে 1986 সালের মার্চে চীনের 4 জন প্রবীণ ও শীর্ষ বিজ্ঞানী দেং শিয়াওপিংয়ের কাছে অত্যন্ত গোপনীয় চিঠি পাঠান। চিঠির মূল কথা ছিল, বিশ্বজুড়ে কম্পিউটার, বায়োটেকনোলজি এবং মহাকাশ বিজ্ঞানের যে নতুন বিপ্লব শুরু হয়েছে, চীন যদি এখনই তাতে পা না দেয় তবে তারা চিরকালের জন্য পশ্চিমাদের চেয়ে পিছিয়ে পড়বে। দেং এক মুহূর্ত সময় নষ্ট করেননি। তিনি অবিলম্বে অনুমোদন করেন চীনের ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্প 863 প্রোগ্রাম। নামটা অদ্ভুত লাগছে না? আসলে 1986 সালের 3য় মাসে এটি পাশ হয়েছিল বলে 1986 থেকে 86 ও 3য় মাস থেকে 3 নিয়ে এর নাম করা হয় 863 প্রোগ্রাম। মোট 4টি লক্ষ্যে প্রকল্পটি জন্ম নেয়। 1. অটোমেশন ও রোবোটিক্স। 2. ইনফরমেশন টেকনোলজি তথা আইটি। 3. বায়োটেকনোলজি ও উন্নত কৃষি। 4. লেজার ও মহাকাশ প্রযুক্তি। এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হয়, যা সুফল চীন আজও পাচ্ছে। শুরুর দিকে চীনের কৌশল ছিল অন্যদের কপি করা। ভদ্র ভাষায় একে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলে। তারা পশ্চিমা ও জাপানি অত্যাধুনিক প্রযুক্তির পণ্য আমদানি করত, তারপর কারখানায় সেসবের প্রতিটি পার্টস খুলে দেখত কিভাবে তৈরি হয়েছে। এরপর হুবহু বা তার চেয়ে সস্তা সংস্করণে চীন সেটা তৈরি করে ফেলত। পশ্চিমা বিশ্ব একে নকল বলে উপহাস করলেও দেং বিশ্বাস করতেন উদ্ভাবনের প্রথম ধাপ হল সফল অনুকরণ। আজ আমরা যে হুয়াওয়ে, টেনসেন্ট কিংবা আলিবাবার মতো ট্রিলিয়ন ডলারের চীনা কোম্পানিগুলোর দাপট দেখি, তার বীজ রোপণ হয়েছিল দেং শিয়াওপিংয়ের এই শিক্ষা ও প্রযুক্তি নীতির মাধ্যমে। দেং শিয়াওপিং চীনাকে এই নির্মম সত্যটি বুঝিয়েছিলেন যে শুধু সস্তা খেলনা, জামাকাপড় বা প্লাস্টিক বানিয়ে কোনো দেশ পরাশক্তি হতে পারে না। পরাশক্তি হতে হলে প্রযুক্তিতে সেরাদের কাতারে আসতে হয়। হুয়াওয়ের কথাই ধরুন, 1987 সালে শেনজেনের একটি ছোট্ট কামরায় মাত্র 21,000 ইউয়ান বা $3,000 মূলধন নিয়ে রেন জিয়েইফেই হুয়াওয়ে প্রতিষ্ঠা করেন। দেংয়ের তৈরি করা স্পেশাল ইকোনমিক জোনের সুবিধা এবং প্রযুক্তিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে হয়তো হুয়াওয়ে আজ গ্লোবাল 5G লিডার হতে পারত না। চীনের জংগুয়াংশুন অঞ্চলকে প্রযুক্তির মক্কা বলা হয়, অথচ বেজিংয়ের এই অঞ্চলটি আগে ছিল কবরস্থান আর জঙ্গলে ঠাসা। দেংয়ের শিক্ষা বিপ্লবের ফলে এর আশেপাশে টিসিং হুয়া এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। এরপর তো ইতিহাস। লেনেভুয়ের মতো বিশ্বখ্যাত কম্পিউটার ব্র্যান্ডের জন্ম কিন্তু এখানে। শেষ করা যাক দেও শিয়াওপিংয়ের পদত্যাগের ঘটনা নিয়ে। তার শেষটা সুখের ছিল না। আসলে চীনের অর্থনীতি যত দ্রুত এগোচ্ছিল, সমাজে তত নতুন সমস্যা দেখা দিচ্ছিল। অনেক সরকারি কর্মকর্তা ক্ষমতা ব্যবহার করে নিজেদের আত্মীয় স্বজনকে ব্যবসার সুযোগ দিয়ে দিতে শুরু করেন। দুর্নীতিও বাড়তে থাকে। অন্যদিকে চীনের নতুন প্রজন্মের অনেক শিক্ষার্থী মনে করত অর্থনৈতিক সংস্কার হয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিক সংস্কার হয়নি। তারা আরও বেশি মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণ চাইছিল। সাল 1989। চীনের জনপ্রিয় নেতা হু ইয়াওবাং মারা যান। অনেক ছাত্র তাকে সরকারপন্থী নেতা হিসেবে দেখত। তার মৃত্যুর পর হাজার হাজার শিক্ষার্থী বেজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে জড়ো হয়। শুরুতে তারা শোক প্রকাশ করছিল, কিন্তু ধীরে ধীরে আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই লাখের বেশি মানুষ তিয়ান আনমেন স্কোয়ারে জড়ো হয়। বিশ্বের সংবাদ মাধ্যমের চোখ এবার চীনের দিকে। চীনের ভেতরেও নেতৃত্ব বিভক্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত দেং কঠোর পথ বেছে নেন। জুন মাসের শুরুতে সেনাবাহিনীকে বেজিংয়ে প্রবেশের নির্দেশ দেওয়া হয়। ট্যাঙ্ক আর সাজোয়া যান রাজধানীর রাস্তায় নেমে আসে। এরপর সংঘর্ষ শুরু হয়। ঠিক কত মানুষ মারা গিয়েছিল তা আজও নিশ্চিতভাবে জানা যায় না। বিভিন্ন সূত্রে কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত বিভিন্ন সংখ্যা পাওয়া যায়। কিন্তু একটা বিষয় স্পষ্ট, তিয়ান আনমেনের ঘটনা দেং শিয়াওপিংয়ের ভাবমূর্তিতে স্থায়ী কালো দাগ ফেলে দেয়। দেং সরে দাঁড়ান। তবুও পশ্চিমা দেশগুলো চীনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। অনেকেই ভেবেছিল এবার হয়তো চীনের অর্থনৈতিক উত্থান থেমে যাবে। তবে চীনের পরবর্তী নেতারা দেংয়ের দেখানো পথেই হাঁটেন।
বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংও এর ব্যতিক্রম না। 1997 সালে দেং শিয়াওপিং মারা যান। তবে তিনি এমন এক উন্নয়নের মডেল রেখে যান যার উপর দাঁড়িয়ে চীন পরবর্তী 2 দশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। খুব দ্রুতই চীন হয়তো বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশ হবে। আজকের চীনের হাই স্পিড রেল, বিশাল শিল্পখাত, প্রযুক্তি কোম্পানি এবং বৈশ্বিক প্রভাবের পেছনে অনেক মানুষের অবদান থাকলেও ভিত গড়ে দিয়েছিলেন একজন মানুষই, তিনি দেং শিয়াওপিং। তিনি কৃষকদের কথা ভাবতেন, বেকারদের কথা ভাবতেন। তিনি চীনকে পরাশক্তি বানানোর স্বপ্ন দেখতেন। দেং শিয়াওপিং যেমন চীনের স্বপ্ন দেখতেন, আজকের চীন ঠিক তেমনই। তবে স্বপ্ন দেখা মানুষটা আর নেই।